আমরা চাই যেই আসুক যে আমাদের দেশের জন্য কিছু করে, যে সবাই তো সবার নিজের পকেটে চিন্তা ভাবনা করে, তা না করে কিছু আমাদের জন্য চিন্তা ভাবনা করে আর কি। এখন তো নির্বাচন আগে অনেকেই তো অনেক কথা বলে, যে যেমন ধরেন যে আমি এটা করবো, আমি ওইটা করবো। নির্বাচনের পর যখন আমরা যাই তখন আমাদের চিনে না, এরকম যাতে না হয় আর কি। দাদামুক্ত, দুর্নীতিমুক্ত, অবৈধ যত যা আছে সব অবৈধর বিরুদ্ধে এবং ইনসাফভিত্তিক চাই। দেশের নাগরিকদের ভোট দিতেই হবে। পরিবর্তন কেমন? আমরা চাই যে সবসময় ভালো থাকুক, ভালো হোক, দেশের উন্নতি হোক, ওরকমই। জিনিসপত্রের দাম যেন কমে একটু, এই জিনিসটা আশা করি, এছাড়া আর কিছু না। একটা কথা আছে, যদি কারো চরিত্র পরীক্ষা করতে চাও তবে তার হাতে ক্ষমতা তুলে দাও, এবং ক্ষমতায় গেলে আসলেই বোঝা যাবে যে আসলে তার চরিত্রটা কেমন। এবং সামনে নির্বাচন, আর এই নির্বাচন ঘিরে চলছে ক্ষমতার লড়াই, চলছে ভোটের লড়াই। কে হতে যাচ্ছে আগামীর সাংসদ, বিভিন্ন আসনে পাড়া মহল্লা থেকে শুরু করে সমস্ত জায়গায় জনমনে প্রশ্ন, যিনি প্রার্থী আছেন, যিনি সাংসদ হবেন, তিনি কি প্রত্যাশা পূরণ করতে পারবেন? এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানব। এবং আপনারা দেখছেন ভোটের মাঠে জনতার কথা, চ্যানেল এসের মেগা নির্বাচনী প্রোগ্রাম। আর আপনাদের সাথে আছি আমি আরিফুল ইসলাম আরিফ। আর আমার সাথে এই মুহূর্তে আছেন সংসদ সদস্য প্রার্থী, গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী জনাব অঞ্জন দাস, নারায়ণগঞ্জ ৩ আসনের পদপ্রার্থী। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, যেমনটি ইন্ট্রোতেই বলছিলাম যে জনগণের কথা, জনগণের প্রশ্ন আমরা করতে চাই যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছেন তাদের কাছে, জনগণের ভাবনাটাকেই তুলে ধরতে চাই। এবং জনগণের সাথে আমরা কথা বলেছি, এবং প্রথম একটা বিষয় নাড়া দিয়েছে সবার ভেতরেই, যে ক্ষমতায় গেলে সবাই বদলে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা আমাদের তিক্ত অভিজ্ঞতা। এই জন্য যে আপনি যদি বিগত সময়গুলিতে দেখেন, ক্ষমতাটা কেবলই হয়েছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে ব্যক্তিগত সম্পদ তৈরির করার দিকে মনোযোগী হওয়া। এটা ঠিক ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একটি সমাজের ভিতরে তার কাঠামোটা কীরকম আছে, ক্ষমতার স্ট্রাকচারটা কীরকম, তার উপর ভিত্তি করে। ফলে এটা সাধারণ মানুষের মনে এই সন্দেহটা থাকতেই পারে, থাকাটাই যৌক্তিক বলে আমি মনে করি। আপনার দল থেকে, গণসংহতি আন্দোলন থেকে মনোনীত প্রার্থী, আপনি গণসংযোগ করছেন, বিভিন্ন ভোটারের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন একদম ফিল্ড পর্যায় থেকে? প্রথমত যেহেতু এই সময়টা একটু ভিন্ন, এবং জানেন বিশেষ করে 2014 সাল, 18 সাল এবং 24 সালের যে ইলেকশন, এবং পুরোপুরি জনগণের ভোটাধিকার হরণ করে যে ইলেকশনগুলি হয়েছে দীর্ঘ সময় পরে, বিশেষভাবে 2024 সালে যে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থান, ছাত্র জনতা, আমরা সকলে বাংলাদেশ মানুষ একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ফ্যাসিবাদকে উৎখাত করেছি, তারপরে ইলেকশন। ফলে ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে, আমি যে অঞ্চলে কাজ করি, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ আমার অঞ্চল, সংসদীয় আসন, সেখানে ভোটাররা তারা ভোট দেওয়ার জন্য উৎসুক, তারা ভোট দিতে চায়। কিন্তু একটা বিষয় হচ্ছে, যেহেতু এই নির্বাচনটি অন্যান্য বারের নির্বাচনের মতো নয়, একদিকে যেমন সংসদ সদস্য হিসেবে তারা বাছাই করবেন, অপরদিকে আবার রাষ্ট্র সংস্কারের জন্য একটি গণভোটের আয়োজন। ফলে সেই বিষয়ে জনগণ গণভোটের বিষয়ে যে কী কী বিষয়ে সেখানে সংস্কারটা হবে সেই বিষয়ে অত বেশি ওয়াকিবহাল না। সেক্ষেত্রে প্রচারণার দিক থেকে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে ভোটাররা ভোট দিতে ব্যাপক উৎসাহী বলে আমার কাছে মনে হয়েছে। আপনার প্রতি জনগণের আগ্রহের জায়গাটা কেমন দেখছেন? প্রথমত হচ্ছে, যেহেতু গণসংহতি আন্দোলন আমরা রেজিস্ট্রেশনই পেয়েছি 24 সালের পরে, এবং আপনারা জানেন 2017 সালে আমরা যখন রেজিস্ট্রেশনের জন্য 100টি উপজেলায় যে 200 করে মেম্বার সহ যা রিকোয়ারমেন্ট নির্বাচন কমিশনের, আমরা পূরণ করা সত্ত্বেও আমাদের রেজিস্ট্রেশন দেয়নি, এবং তার পরবর্তীতে আমরা হাইকোর্টে রিট করেছি। সেই রিটের পরেও নির্বাহী আদেশে, হিডেন আদেশে আমাদের যে নিবন্ধন বন্ধ রেখেছে। ফলে আমরা এই 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে আমরা দলের নিবন্ধন পেয়েছি। ফলে তার আগে আমাদের অভিজ্ঞতা বলতে গেলে স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতাগুলি আছে, সংসদ সদস্য নির্বাচনের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের ওই অর্থে নেই। তবে আমার কাছে মনে হয়েছে যে মানুষ এক ধরনের পরিবর্তন প্রত্যাশী, যে পুরনো সময়ের যে ঘটনাবলী সেগুলি মানুষের তিক্ত অভিজ্ঞতা আছে, সেখান থেকে মানুষ উত্তরণ চায়, মানুষ একটা গুণগত পরিবর্তন চায় সমাজের, তার আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন সে সামনের দিনে দেখতে চায়। হ্যাঁ, আপনাদের আসনে আমরা জনগণের সাথে যখন কথা বলছিলাম তখন বেশ কিছু লোকজন অন্তত এইটা বলছে যে আসলে অমুক দলকে দেখেছি বা এতদিন তো দেখলাম অনেককেই, আমরা এবার একটু নতুন কিছু চাচ্ছি, অর্থাৎ নতুন কাউকে তারা খুঁজে নিতে চাচ্ছে।
তো সেদিক থেকে গণসংহতি আন্দোলন আপনার আসনে আসলে কতটা এগিয়ে আছে বা জনগণের কতটা কাছাকাছি যেতে পেরেছেন আপনারা? শুরু থেকেই যখন দল আমাকে মনোনয়ন দেন, তারপরে তার আগে থেকেই আমি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। আর বিশেষ করে আমি এই নারায়ণগঞ্জে ওতপ্রোতভাবে শ্রমিক আন্দোলনের সাথেও যুক্ত। ফলে এখানে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, এবং এই মানুষ ঠিক যেমন একদিকে এই অঞ্চলে জন্মগ্রহণকারী, আবার সারা বাংলাদেশের প্রায় 63 জেলা থেকেই আমাদের এই নারায়ণগঞ্জের শিল্প অঞ্চল হিসেবে এই অঞ্চলে মানুষ তার কর্মসংস্থানের তাগিদে, জীবনের তাগিদে এখানে আসেন। ফলে তাদের জীবনের যে শ্রমের মূল্য, তাদের জীবনের যে বিকাশ, সেখান থেকে তাদের মজুরি সহ অনেকগুলি ঘটনার সাথে আমি এই আন্দোলনের সাথে যুক্ত। ফলে এই জায়গার একটা সামষ্টিক বিকাশের জন্য এই মানুষ এক প্রত্যাশা করে আছে যে এখানে একটা এমন একটা পরিবর্তন হবে, যে পরিবর্তনে শ্রমিকদের অন্তত ন্যায্য মজুরির জন্য তার সাংসদ ভূমিকা রাখবেন, তাকে আইনি সহায়তা দেবেন। অপরদিকে এই অঞ্চল অধিবাসী হিসেবে যারা আছেন তাদের বাস্তুভিটা, তাদের ভূমি এবং তাদের কৃষি জমি, এমনকি তাদের যে কর্মসংস্থান, এবং তার বাইরে তরুণদের যে ব্যাপক বেকারত্ব আছে, তার বাইরে আপনারা জানেন মাদক সারা বাংলাদেশের কমন সিনারিও আছে, ভয়ানক মাদক বিস্তার পরিস্থিতি এখানে আছে, কিশোর গ্যাং এখানে আছে। তাদের জন্য আসলে উপযোগী এমন একজন সংসদ সদস্য তারা চান যারা এই সমস্ত সমস্যাগুলির সমাধান করবে। আর তার বাইরে নিয়মিত কাজ বলতে গেলে যোগাযোগ, আমাদের অবকাঠামোগত উন্নয়ন, সেগুলো তো একটা রেগুলার প্রসেস, তার চাহিদা থাকেই। ফলে এই কাজগুলি তারা চাচ্ছেন। এখন আপনি বলছিলেন যে আপনি শ্রমিক আন্দোলন বা হচ্ছে যে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য লড়েছেন বা কথা বলেছেন, তো শুধুমাত্র কি মানে এই বিষয়টা দেখেই কি শুধুমাত্র আপনাকে ভোট দিবে শ্রমিকরা, বা হচ্ছে যে একটা আসলে তো শুধুমাত্র শ্রমিক নেই, নিশ্চয়ই শ্রমিক যেখানে শ্রম দিচ্ছে সেই কারখানার মালিকও আছে, রাইট, রিক্সাওয়ালা আছে, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। এই যে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্পেশালিভাবে আপনাকে কি চিন্তা করে বা কেন ভোট দিবে? তারা কি পেয়েছে আপনার কাছ থেকে বা কি পাবে? প্রথমত হচ্ছে আমাদের যে কমিটমেন্ট, আমরা এই 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 একটা ন্যাশনাল কমিটমেন্টের দিক থেকে আমরা মানুষের মর্যাদা, তার যে নাগরিক অধিকার এবং তার কর্মসংস্থান, এই বিষয়গুলিকে আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। আমি শ্রমিক বিষয়টা এর জন্য এনেছি যে আমরা মনে করি যে এই অঞ্চলের শ্রমিকের যদি মজুরি বাড়ে, তার যদি ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে অনেক শিল্প প্রয়োজন, উৎপাদনশীল প্রতিষ্ঠান প্রয়োজন হবে, এবং সেই উদ্যোগটা কিন্তু আমাদের এই তরুণ সমাজের মধ্যে থেকে হবে। এবং যারা আজকে বেকারত্ব সহ নানান সমস্যার ভিতরে আছে, তাদের মধ্যে অনেক তরুণ উদ্যোক্তা প্রয়োজন হবে। তার পাশাপাশি আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তাদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা, এবং শিল্প মালিকদের জন্য যাতে সে উৎপাদনশীল একটা পরিবেশ পায়, স্থিতিশীলতা পায়, এবং তার মধ্যে দিয়ে সে তার আভ্যন্তরীণ উৎপাদন এবং রপ্তানি দুইটাতেই যাতে একটা সহায়ক ভূমিকা পালন করে, এই প্রতিনিধি হিসেবে আমি মনে করি আমি সেখানে কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস করি। আপনার বিরোধী তো বড় বড় দলের প্রার্থীরা আছে, তো তাদের তো দেখা যাচ্ছে যে ক্ষমতার দলীয় প্রভাব বলেন বা হচ্ছে আর্থিক জায়গাটা বলেন, আপনার থেকে তারা আরও অনেক বেশি প্রভাবশালী। তারাও তো চাইলে এই ধরনের কাজগুলো আরও সহজে করতে পারবে। সাধারণ ভোটাররা তো এভাবেও চিন্তা করতে পারে যে হচ্ছে যে আপনার থেকে তারা বেশি সামর্থ্যবান, তারা চাইলে এটা আরও সহজে করতে পারবে। তাহলে তাদেরকে বাদ দিয়ে আপনাকে কেন? দেখেন, এই ঘটনা তো অতীতেও ঘটেছে। অনেক সামর্থ্যবানরাই, অনেক কোটি কোটি টাকাওয়ালারা এমপি হয়েছে। এমপি হওয়ার পরে তারা জনগণের কাছে কি উপহার দিয়েছে সে তো আপনি বললেন কিছুক্ষণ আগে, ভোটার জরিপে মানুষগুলি যা চাচ্ছে। তার মানে অর্থ সম্পদ থাকলেই যে সে করবে, এইটা তো আমি মনেই করি না সঠিক। উল্টো দিক থেকে বরঞ্চ যার অর্থ আছে সে অনেক খরচ করে সে একটা বিনিয়োগের মাধ্যম হিসেবে নির্বাচনকে নেয়। সে কোটি কোটি টাকা সেখানে বিনিয়োগ করে, এবং তার রিটার্ন হিসেবে সে জনগণের কাছে নানান জায়গা থেকে নিষ্পেষণ করে, তার সুযোগ ক্ষমতাকে ব্যবহার করে সে তার এই লুটপাটের একটা ব্যবস্থা সে জারি রাখে, এবং তার মধ্যে অনেক সম্পদের মালিক হয়। আপনি দেখবেন যে একটা সময় এমপি ছিলেন, তার সম্পদের পরিমাণ এমপি থাকাকালীন সময় 5 বছর কত গুণ বেড়েছে। বাংলাদেশে শতকরা আমি মনে করি প্রায় বেশিরভাগের ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, অন্তত 90% উপরে এমপিরা তারা প্রচুর অনেক গুণ সম্পদের মালিক হয়ে যান। তার মানে তার কাছে এটা ইনভেস্ট, তার কাছে জনসেবা কিংবা জনকল্যাণ না, আমি এটা মনে করি। বরঞ্চ আমি এটা মনে করি যে সত্যিকার অর্থে জনগণের কাছে যাদের কমিটমেন্ট আছে এবং যারা জনগণের সাথে নিয়ে সবসময় দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এবং দেশ পুনর্গঠনে, তার আসন পুনর্গঠনে কাজ অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছে, তারাই একমাত্র সেই জায়গার দাবিদার হতে পারে বলে আমি মনে করছি। তার মানে দেখা যাচ্ছে যে ওনাদের সামর্থ্য থাকলেও মোটামুটিভাবে ওনাদের থেকে আপনি আর বেটার করতে পারবেন। আপনার বক্তব্যটা হচ্ছে এই যে কারণ আপনার সেই সদিচ্ছাটা আছে।
করেন। কিন্তু আমরা এর উল্টো চিত্রও কিন্তু দেখেছি যে একজন এমপি তিনি যখন এমপি হয়েছেন, জনগণ ভালোবেসে এমপি তাকে করেছেন, পরবর্তী 5 বছরে দেখা যাচ্ছে তার হিউজ অর্থ সম্পদ হয়ে গেছে। আপনি একটা বিষয় বলছিলেন যে ইনভেস্ট করে এমপি হয়ে যে এই টাকা উঠানোর জন্য করছে। এখন ওনার তো ইনভেস্টমেন্ট ছিল না, জনগণ তো এভাবেও চিন্তা করতে পারে, বা অনেকে চিন্তা করছেও এভাবে। জনগণ এভাবেও চিন্তা করছে যে এখন রাজনীতি হয়ে গেছে ব্যবসা, তার মানে একটা ভালো ব্যবসা যে এমপি হতে পারলে আজীবন লাইফ সেটেল। হ্যাঁ, এখান থেকে যেটা হচ্ছে, এইবার আমি আগেই বলেছিলাম, শুরু করেছি যে এইবারের ইলেকশনটি অন্যান্য বারের মতো নয়, যেহেতু এইবার একটি সংস্কারের গণভোটের বিধান আছে। এবং খেয়াল করে দেখবেন যে এই সংস্কারের ক্ষেত্রে যে বাংলাদেশে যে ক্ষমতা চর্চা, অর্থাৎ যে দল অধিকাংশ আসনে বিজয়ী হয়ে সে সরকার গঠন করে, সমস্ত ক্ষমতা কিন্তু তার হাতে ন্যস্ত থাকে। ফলে সে কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায়, সমস্ত প্রতিষ্ঠানগুলি তার আজ্ঞাবহ থাকে। ইলেকশন কমিশন, দরিদ্র দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য যত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে সেই সম্পদ আহরণের ক্ষেত্র হিসেবে পরিণত করেছে। এই গণভোটে সেই সংস্কারের প্রস্তাবটি আছে। বিশেষ করে দেখবেন যে নির্বাচন কমিশন এবার কিন্তু হবে সরকার দল এবং বিরোধী দলের কনসার্নের ভিত্তিতে, এবং পাবলিক সার্ভিস কমিশন যারা সরকারি কর্মকর্তা নিয়োগ দেন, অডিটর জেনারেল, এই প্রতিষ্ঠানগুলি যখন আপনার ক্ষমতার কেন্দ্র থেকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাবে, তখন কিন্তু চাইলে একটা এমপি জবাবদিহিতার বাইরে যেতে পারবে না। এই সংস্কারটা আমি মনে করি একটা জবাবদিহিতার সংস্কার। আপনার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবেন জনগণের কাছে আপনি? প্রথম জবাব দিতে হলো, আমার হলফনামা আছে, আমার সম্পদের বিবরণী আছে, আমি যে ক্ষুদ্র ব্যবসা করি তার ব্যাখ্যা দেওয়া আছে। তার বাইরে আমি সেখান থেকে 5 বছরে জনগণের কাছে, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী এবং যেহেতু আমি মাঠে ময়দানের কর্মী, ফলে আমি আমার আসনের মধ্যেই আমি জনগণকে নিয়ে নানান ধরনের ভূমিকা আমি পালন করব। ফলে আমি সবসময় জনগণের সাথে আছি এবং আমার সামনে উদ্যোগ থাকবে। বিশেষ করে আমি আমার যে কর্মসূচি, আমার সোনারগাঁয়ে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানের সংকট রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত প্রাথমিক বুনিয়াদী শিক্ষা, প্রাইমারি স্কুল স্থাপন করা। তার বাইরে আমাদের এখানে আরও এর চেয়ে বড় সংকট হচ্ছে স্বাস্থ্যসেবার সংকট। আপনি দেখবেন যে আমার আসনে প্রায় 6 লাখ ভোটার, একটা বড় কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা, সেইখানে কেবল একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাত্র শুধুমাত্র 50 শয্যা বিশিষ্ট, সেখানে কোনো ধরনের ভালো কোনো চিকিৎসাই নাই। এবং এইখান থেকে একটা মুমূর্ষু রোগী, তার সেবা নেওয়ার মতো সরকারি কোনো ব্যবস্থাই নেই। ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমার এই আসনকে ঢেলে সাজাবো। এবং তার পাশাপাশি এখানে এর আগেও বলেছিলাম, আমি তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা। আমার প্রবাসী শ্রমিক ভাইয়েরা আছে যারা আমাদের এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গায় যায়, তারা বৈদেশিক মুদ্রা এখানে আমাদের দেশের কন্ট্রিবিউশন করেন। তারা যাতে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারে এবং তারা যাতে সর্বোচ্চ মর্যাদা পায়। একই সাথে আমি সেই আইন প্রণেতা হিসেবে আইনি লড়াইটাও করবো, যাতে আমার প্রবাসী বাংলাদেশের শ্রমিক ভাই বোনেরা যারা এত শ্রম দিয়ে বাংলাদেশে গড়ে তুলছেন, তাদের সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ নাগরিক সুবিধা, এবং প্রবাসে যাতে আমার সরকারি প্রতিষ্ঠানগুলি, তারা কমিশনগুলি যারা সর্বোচ্চ ভূমিকা রাখে, সেদিকেও আমার গুরুত্বপূর্ণ মনোযোগ থাকবে। আপনি এমপি হওয়ার পরে যদি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত হন, বা কোনো ধরনের দুর্নীতির বিষয়গুলা জনগণ বুঝতে পারে বা করে, সেই জায়গাটা কিভাবে ব্যবস্থা নেবেন বা জবাবদিহিতাটা কিভাবে দিবেন জনগণের কাছে? প্রথমত হলো, ব্যক্তিগতভাবে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, সেখান থেকে সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তো সেখান থেকে ব্যাক করতে পারে না। ফলে তার জন্য দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। তাহলে আমি মনে করি আমার দল গণসংহতি আন্দোলন, আমরা এমন একটা সাংগঠনিক ব্যবস্থা গড়ে তুলেছি। সেই সাংগঠনিক ব্যবস্থাটা আছে কিনা? অবশ্যই আছে। আমাদের এখানে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, আমার এখানে দুর্নীতি বিরোধী আমাদের অবস্থান আছে। পার্টির কাছে জবাবদিহিতা করতে হয়। এবং কিছুক্ষণ আগে আপনার সাথে অফলাইনে বলছিলাম যে আমরা কেন চাইলে অন্য দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবো না, কারণ আমার দলীয় গঠনতন্ত্র এবং সম্মেলনের সিদ্ধান্ত যে নিজের দলীয় প্রতীকের বাইরে কেউ চাইলেও নির্বাচন করতে পারবে না, সে দল থেকে বহিষ্কার হয়ে যায়। এই জায়গায় আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যে অনেকেই ধারণা করছে যে গণসংহতি আন্দোলন বিএনপির সাথে শরিক জোট হিসেবে নির্বাচন করছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। প্রথমত হলো, আপনারা জানেন যে 2018 সালের পর, ইলেকশনের পরে আমরা বাংলাদেশে মনে করেছি যেহেতু একটি ফ্যাসিবাদ তৈরি হয়ে গেছে, ন্যূনতম তার পক্ষে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব নয়। ফলে আমরা তাগিদ অনুভব হয়েছে যে সমাজের অপর বৃহত্তর রাজনৈতিক শক্তি সহ সকলের সাথে মিলে একটি যুগপৎ ধারার আন্দোলন গড়ে তুলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করা। এবং 2024 সালে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফলে বিএনপি আমাদের সাথে সেই যুগপৎ আন্দোলনের একজন সহযাত্রী হিসেবে আমরা একসাথে সেখানে সংগ্রামে ভূমিকায় ছিলাম।
এবং এইবারের নির্বাচনটি যেহেতু সামনে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, সেক্ষেত্রে তাদের সাথে আমাদের একটি আসনে সমঝোতা হয়েছে, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনে আমাদের দলীয় প্রধান সেখানে করছেন। তার বাইরে আমরা আরও 17টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা সেই অনুযায়ী বিএনপিকে প্রায় আপনাদের দলীয় প্রতীকে? হ্যাঁ, আমার দলীয় প্রতীক মাথাল মার্কে আমরা নির্বাচন করছি। আমরা 276টি আসনে 272টি আসনে আমরা আসন ছেড়ে দিয়েছি, আর বিএনপি আমাদেরকে একটি আসন ছেড়ে দিয়েছে। তার বিনিময়ে আমরা তার বাইরে 18টি আসনে আমরা নির্বাচন করছি। এটা হচ্ছে আসন সমঝোতা, এটা কোনো দলীয় জোট নয়। বিএনপির সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো জোট ছিল না, এখনও নেই। অনেকেই আপনাদের দলকে অনেকেরই ধারণা সাধারণের যে একটা নাস্তিক সংগঠন হিসেবেও বিবেচনা করে। আপনারা আন্দোলন সংগ্রাম করেন কিন্তু ধর্মীয়ভাবে এটাকে চিন্তা করে, এই জায়গাটার ব্যাখ্যাটা আসলে কি আছে? এটা প্রথম সহজ ব্যাখ্যা হলো, আমাদের দলের আদর্শিক নেতা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন ভাসানীকে যদি আপনারা নাস্তিক বলেন তাহলে আমরা নাস্তিক। আর ভাসানীকে আপনারা সকলেই চিনেন, উনি অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং ওনার ইসলাম ছিল মজলুমের ইসলাম। এখানে নিপীড়িত যে মুসলমান যে কৃষক, তার জন্য তিনি সংগ্রাম করেছেন এবং ধর্মকে তিনি ইতিবাচকভাবে সমাজের কল্যাণে ব্যবহার করেছেন। আমরা মৌলানা ভাসানী অনুসারী হিসেবে তার দেখানো পথেই আমরা রাজনীতি করছি। আচ্ছা, সর্বশেষ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আরও অনেক প্রশ্ন আছে, প্রশ্নের শেষ নেই, তারপরেও আমরা শেষ করতে হবে। একটু সর্বশেষ আপনার যে নারায়ণগঞ্জ 3 আসনের যারা সাধারণ ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। নারায়ণগঞ্জ 3 অর্থাৎ আমার সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ আমার প্রাণপ্রিয় অঞ্চল। আমি সোনারগাঁয়ে নিজে জন্মগ্রহণ করেছি। সেই আসনের সামনে 12ই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন, দীর্ঘ সময় পরে আমরা ভোট দিতে পারবো। আমি আমার আসনের যারা আছেন তারা অত্যন্ত সম্মানীয়, কারণ আপনাদের ভোটের হিসাবেই বাংলাদেশের আগামী ফয়সালা নির্ধারিত হবে। ফলে আমি আশা করি আপনারা এমন একজন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন যে আপনাদের পাশে দীর্ঘ সময় ধরে এই রাজপথে সংগ্রাম করেছে এবং যার পেছনে কোনো ধরনের কোনো কালিমা নেই এবং যার ভবিষ্যতের একটি পরিকল্পনা আছে। আমার একটি পরিকল্পনা আছে, আমি এই সিদ্ধিরগঞ্জ সোনারগাঁকে যে পুরনো ভয়মুক্ত, যে ভয়ের সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ বাংলাদেশ ছিল, আমি ভয়মুক্ত করতে চাই। আমি এই অঞ্চলকে কর্মসংস্থান উপযোগী শিল্প কারখানা, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে চাই এবং আমি জনগণের কাছে ওয়াদা করতে চাই আমি আমার আমৃত্যু পর্যন্ত আমি আমার আসনের সকলের সেবায়, তাদের খেদমতে আমি নিয়োজিত থাকব, সে প্রতিজ্ঞা আমি করছি। আপনারা সামনের নির্বাচনে অবশ্যই গণভোট সংস্কারের প্রয়োজন। সেই গণভোটে আমি মনে করি যে এই গণভোটের সংস্কারে হা ভোট আমি নিজেও দেব। আপনাদেরকে আহ্বান জানাই, এই সংস্কারে বাংলাদেশে পরিবর্তনে আপনারাও আমার পাশে দাঁড়াবেন, গণভোট জয়যুক্ত করবেন। আমরা একটি নতুন সোনারগাঁও, নতুন বাংলাদেশ, নতুন সিদ্ধিরগঞ্জ গড়ে তুলব। দর্শক, আজ বিদায় নিচ্ছি, কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। আমরা প্রশ্ন করব, আমরা অন্য আসনে অন্য আরও প্রার্থীর জবাব আপনাদের সামনে তুলে ধরব, আপনাদের প্রশ্নের উত্তর তুলে ধরব সেই প্রার্থীর কাছ থেকে। বিদায় নিচ্ছি, আমি আরিফুল ইসলাম। আপনারা দেখছিলেন ভোটের মাঠে জনতার কথা। সঙ্গেই থাকুন চ্যানেল এসের।